হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা পড়ব জীবমণ্ডলের পার্ট 2 নিয়ে আলোচনা করব। এতক্ষণ পর্যন্ত এর আগের ভিডিওতে আমরা মেইনলি ক্লাস 12-এর যে থার্ড সেমিস্টারের ভূগোল বিষয়ে জীবমণ্ডল যে চ্যাপ্টারটা রয়েছে সেই চ্যাপ্টারের ফার্স্ট পার্ট নিয়ে আমি মেইনলি আলোচনা করে দিয়েছি। আজকের এই ভিডিওতে মেইনলি আমরা এই জীবমণ্ডলের পার্ট 2 নিয়ে আলোচনা করব। এই ভিডিওতে আজকে যে যে ইম্পর্টেন্ট টপিকগুলো নিয়ে আলোচনা করব সেখান থেকে কনসেপ্ট খুব সুন্দরভাবে বুঝিয়ে দিয়ে তারপর কী কী ধরনের এমসিকিউ প্রশ্ন আসতে পারে ইতিমধ্যে আমি তোমাদেরকে বলে দেবো। তো চলো আজকের এই ভিডিওটা শুরু করা যাক। খুব সহজভাবে, খুবই ভালোভাবে নিজের মনের মধ্যে আগুন জ্বালিয়ে আজকের এই চ্যাপ্টারটা আজকে আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত কভার করবো। তো চলো এই ভিডিওটা শুরু করা যাক। আজকে মেইনলি যেটা আমরা পড়বো সেটা হচ্ছে বাস্তুতন্ত্র। যদি আমি তোমাদেরকে বোঝাই, ধরো এটা কোনো একটা পুকুর, এই পুকুরের মধ্যে ধরো এটা কোনো পুকুর, ঠিক আছে? এই পুকুরের মধ্যে কি আছে? অনেক দেখবে শ্যাওলা আছে, তাই না? অনেক দেখবে এইভাবে শ্যাওলাগুলো হয় পুকুরের মধ্যে। তো শ্যাওলা হয়, তারপরে কি মাছ হয়, তাই তো? মাছ যদি আমরা দেখি যে শ্যাওলা হয়, তারপরে মাছ যদি আমরা দেখি শ্যাওলা, আবার মাছ যদি দেখি, এছাড়া আমরা যদি দেখি যে সেখানে অনেক ঘাসপালা বা কোনো রকম জল রয়েছে, তাই না? জল, মাছ রয়েছে, শ্যাওলা রয়েছে, সেই শ্যাওলাগুলো রয়েছে। তো সেই শ্যাওলা, পুকুরের মধ্যে অনেক শ্যাওলা রয়েছে। তো একটা পুকুরের মধ্যে, বাস্তুতন্ত্র কথাটা বাদ দাও, প্রথমেই আমাকে বোঝো যে একটা পুকুরের মধ্যে এতগুলো শ্যাওলা রয়েছে, তার পাশাপাশি একটা মাছ রয়েছে, জল রয়েছে। দেখো এই পুকুরের তাহলে এই সমস্ত কিছুকে কি বলা হচ্ছে? বাস্তুতন্ত্র। দেখো এই পুকুরের মধ্যে যে শ্যাওলা, মাছ, জল যে আছে, এই সমস্ত কিছুকে একত্রে বলা হচ্ছে কি? বাস্তুতন্ত্র। এই বাস্তুতন্ত্রের জিনিসটার মানে হচ্ছে যে এই প্রাণীর সঙ্গে এই পরিবেশের যে একটা সম্পর্ক, জলকে একটা পরিবেশ সৃষ্টি করেছে, তো সেখানে বিভিন্ন শ্যাওলা ট্যাওলা সমস্ত কিছু দিয়ে একটা পরিবেশ তৈরি করেছে। তো সেই পরিবেশের মধ্যে জীবের যে একটা সম্পর্ক, সেটাকে বলা হচ্ছে বাস্তুতন্ত্র। এই বাস্তুতন্ত্র যে জিনিসটা রয়েছে, তার আগে আমাদের এখানে বুঝতে হবে, এতক্ষণ পর্যন্ত আমরা জানলাম যে সমস্ত কিছুকে একটা পরিবেশের মধ্যে যে জীব সম্প্রদায় থাকবে বা যে উপাদান থাকবে, সে সমস্ত কিছুকে একত্রে বলা হচ্ছে কি? বাস্তুতন্ত্র। এই জল কি একটা পরিবেশ, তো এই পরিবেশের মধ্যে জল আছে, তারপর এটা কি? শ্যাওলা আছে, মাছ আছে, সমস্ত কিছুকে একত্রে বলা হচ্ছে বাস্তুতন্ত্র। এবার আমাদের এই যে বাস্তুতন্ত্র, এই যে শ্যাওলাগুলো তৈরি হচ্ছে, সেগুলো কি? সূর্যালোকের প্রভাবে। আমরা জানি যে গাছের পাতা কি করে? সেই সূর্য থেকে আলো সংগ্রহ করে সালোক সংশ্লেষ প্রক্রিয়ার সাহায্যে সে কি করে? খাবার তৈরি করে। গাছরা নিজের খাবার তৈরি করে। তো এই যে উদ্ভিদগুলো আছে, সেই উদ্ভিদগুলো কি করছে? নিজেরাই খাদ্য তৈরি করছে। কার ওপর নির্ভর করে? সূর্যের রশ্মির ওপর নির্ভর করে, সূর্যের আলোর ওপর নির্ভর করে, তাই না? তো এখানে আমাদেরকে দেখতে হবে যে বাস্তুতন্ত্র দুটো জিনিস, দুটো প্রকার উদাম। এই বাস্তুতন্ত্রকে মেনলি দুটো ভাগে ভাগ করেছে। খুব সহজভাবে জিনিসটা বুঝতে পারছো কিনা অবশ্যই কমেন্টে জানাবে। তো প্রথম দেখো, বাস্তুতন্ত্র আমরা জিনিসটা মানেই বুঝলাম যে একটা পরিবেশের সঙ্গে জীবের যে একটা সম্পর্ক, এই পরিবেশের সঙ্গে এই মাছটার যে একটা সম্পর্ক, সেটাকেই বলা হচ্ছে বাস্তুতন্ত্র। কিন্তু এই বাস্তুতন্ত্রের মধ্যে ওডাম নামে একজন বিজ্ঞানী ছিলেন, যিনি এই বাস্তুতন্ত্রকে মেনলি দুটো ভাগে ভাগ করেছেন। সেই দুটো জিনিস কি? একটা বলেছেন জড় উপাদান, আরেকটা বলেছেন সজীব উপাদান। দুটো জিনিস ভালো করে পরিষ্কার করে বুঝতে হবে যে জড় উপাদান জিনিসটা কি এবং সজীব উপাদান জিনিসটা কি। তো জড় যেটা উপাদান রয়েছে এবং সজীব যেটা উপাদান রয়েছে, সেটা আমাদেরকে বুঝতে হবে। দেখো এখানের যে পুকুরের যে বাস্তুতন্ত্র রয়েছে, এই বাস্তুতন্ত্রটার মধ্যে কার মধ্যে জীবের অস্তিত্ব রয়েছে এবং কার মধ্যে জীবের অস্তিত্ব নেই? কার মধ্যে প্রাণের অস্তিত্ব আছে, কার মধ্যে প্রাণের অস্তিত্ব নেই? তো এই মাছটা কি? এই মাছটা এক প্রকার কি? সজীব উপাদান, যার মধ্যে কি? জীবের অস্তিত্ব আছে, তাই না? এই এক স্থান থেকে অন্য স্থানে যেতে পারবে, তো তার মধ্যে জীবের অস্তিত্ব আছে। আর এখানেই যদি আমরা দেখি যে জড় উপাদান কি? যেগুলো যেখানেই থাকবে সেখানেই পড়ে থাকবে। তো জড় উপাদানগুলো কি কি? জড় উপাদানগুলো মেইনলি হচ্ছে জল। তো এই জলটা কি? একটা জড় উপাদান, তাই না? জলটা একটা জড় উপাদান। এছাড়া এখানে যে শ্যাওলাগুলো আছে, সেটাও কি? জড় উপাদান। আবার এখানে সূর্যরশ্মি, সেটাও কি? জড় উপাদান। এদের মধ্যে কোনো রকম জীবের অস্তিত্ব নেই। তো তাই ওডাম কি করেছেন বিজ্ঞানী? তিনি হচ্ছে বাস্তুতন্ত্রকে মিলে দুটো ভাগে ভাগ করে দিয়েছেন, একটা জড় উপাদান, একটা সজীব উপাদান। তো জড় উপাদান কি কি? জল, শ্যাওলা, তারপরে সূর্যালোক, এই সমস্ত কিছু কি? জড় উপাদান। আবার সজীব উপাদান কি? যার মধ্যে জীবের অস্তিত্ব রয়েছে। সজীব উপাদান হচ্ছে মাছ। তাহলে মাছ হলো জলজ বাস্তুতন্ত্রের কি? একটা সজীব উপাদান।
জিনিসটা কনসেপ্টটা ক্লিয়ার হলো কিনা অবশ্যই কমেন্টে জানাবে। এখান থেকে তোমাদের এই কনসেপ্টটা ক্লিয়ার হলো কিনা অবশ্যই জানাবে। আমি যেভাবে লিখছি তোমরা সেভাবেও লিখে পড়তে পারো, অথবা তোমরা হচ্ছে নিজের মতো করে একটা সুন্দর করে নোট বানিয়ে নিতে পারো, ঠিক আছে। তো চলো এরপরে আমরা দেখবো যে সজীব যে উপাদানটা রয়েছে, এই যে সজীব উপাদানটা রয়েছে মানে যার মধ্যে জীবের অস্তিত্ব আছে, সেই জীবের অস্তিত্ব আছে তার মধ্যে তাদেরকে বলা হচ্ছে সজীব উপাদান। এবার সজীব উপাদানের মধ্যেই মেনলি আবার সজীব উপাদানকে দুটো ভাগে ভাগ করা হয়েছে। যার মধ্যে জীবের অস্তিত্ব আছে সেটাকে আবার দুটো ভাগে ভাগ করা হয়েছে। কি, একটা হচ্ছে উৎপাদক বা সভোজী, একটা হচ্ছে খাদক বা পরভোজী। দেখো, যে সমস্ত সজীব উপাদান রয়েছে শুধুমাত্র যে জলের যে একটা বাস্তুতন্ত্র বা জলের মধ্যে যে একটা পরিবেশ আছে সেটা কিন্তু না। যদি আমরা কোনো রকম অরণ্যে যাই সেখানেও কিন্তু একটা বাস্তুতন্ত্র রয়েছে। বাস্তুতন্ত্র মানে, এর আগের ভিডিওটা যারা দেখেছে অবশ্যই তাদের কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। বাস্তুতন্ত্র মানেই হচ্ছে জীবের সঙ্গে পরিবেশের যে সম্পর্ক, সেটাই বাস্তুতন্ত্র। তো তাহলে দেখতে হবে যে জীব কোথায় কোথায় আছে। জীব কোথায় কোথায় আছে, অরণ্য, যদি অরণ্য যাই তাহলেও কিন্তু জীব পাবো। এবার মরুভূমিতে যাও সেখানেও উট পাবো আমরা। তো বিভিন্ন জায়গায় বিভিন্ন জীব আছে এবং তাদের সঙ্গে একটা পরিবেশের সম্পর্ক রয়েছে। মেরু ভাল্লুক যেটা রয়েছে সেটা মেরু অঞ্চলেই থাকতে পারবে, সেটাকে যদি এদিকে নিয়ে আসা হয় আমাদের অঞ্চলে তাহলে সেটা কিন্তু বাঁচতে পারবে না। তো তাদের মধ্যে, জীবের মধ্যে একটা পরিবেশের সম্পর্ক তৈরি হয়ে গেছে, সেটাই জন্য সেখানে কি তৈরি হয়েছে, একটা বাস্তুতন্ত্র তৈরি হয়েছে। তো মেইনলি হচ্ছে এই যে সজীব উপাদান যেগুলো রয়েছে, সেই সজীব উপাদান শুধুমাত্র যে মাছটাই হবে সেটা কিন্তু নয়। সেটা অরণ্য ভূমিতে যদি যাই তাহলে দেখবো বাঘ, সিংহ, তাই না? এদের মধ্যে বাঘ সিংহ যে জঙ্গলে বাস করে সেই জঙ্গলে কিন্তু তারা বাস করবে, এই গ্রামে কিন্তু তারা বাস করবে না। তো মেইনলি তার মধ্যে যে তার এবং পরিবেশের মধ্যে যে একটা সম্পর্ক তৈরি হয়েছে সেটাই কি একটা তৃণভূমি বাস্তুতন্ত্র। সেটা হচ্ছে তৃণভূমিতে মানে জঙ্গলে বাস করছে বা অরণ্য বাস্তুতন্ত্র। তো এই যে অরণ্য বাস্তুতন্ত্রের মধ্যে বা জলজ বাস্তুতন্ত্রের মধ্যে যদি আমরা দেখি তাহলে সেখানে অনেক ভাগ দেখতে পাবো। এদের মধ্যে তো জীবের অস্তিত্ব আছে কিন্তু এদের মধ্যে কোনো খাবারের মিল নেই। কেন? দেখো, মাছ যেটা খায় সেটা কিন্তু বাঘ এবং সিংহ খায় না, তারাও কিন্তু জীব এবং এও কিন্তু জীব, ঠিক আছে। তো ওও কিন্তু, সিংহ বাঘটাও কিন্তু বাস্তুতন্ত্রের অংশ, এটাও কিন্তু বাস্তুতন্ত্রের অংশ। বোঝা যাচ্ছে কিনা অবশ্যই ভালো করে জিনিসটা বুঝবে যে এও কিন্তু বাস্তুতন্ত্রের অংশ, ঠিক আছে। কেন? কারণ জলের মধ্যে এই একটা জীব, তাহলে এ কী করছে, জীবের মধ্যে একটা পরিবেশের সম্পর্ক তৈরি হয়েছে। তাই এটা কি, এটা হচ্ছে একটা হচ্ছে বাস্তুতন্ত্রের মধ্যে সজীব উপাদান। এই সজীব উপাদানের মধ্যে যদি আমরা দেখি, অরণ্যে যদি আমরা যাই তাহলে সেখানে সজীব উপাদান কী হবে, গাছপালা হবে না। গাছপালা তো জড় উপাদান, কিন্তু সজীব উপাদান যাদের মধ্যে জীবের অস্তিত্ব আছে তারা কি কি, বাঘ, সিংহ, হরিণ, এরা কি, তারা হচ্ছে সজীব উপাদান। এবার এই সজীব উপাদানের মধ্যে খাবারের পার্থক্য আছে। মাছ যেটা খায় সেটা আমরা বললাম যে সিংহ বা বাঘ বা হরিণ সেটা খায় না। তো তাদের মধ্যে খাবারের কোনো রকম ভেদাভেদ থাকার জন্য খাদ্যাভ্যাস অনুসারে এই সজীব যারা উপাদান রয়েছে মানে যাদের মধ্যে জীবের অস্তিত্ব আছে তাদেরকে আবার দুটো ভাগে ভাগ করা হয়েছে। একটা কি উৎপাদক বা স্বভোজী, আর একটা কি খাদক বা পরভোজী। এই সজীব উপাদান যাদের মধ্যে জীবের অস্তিত্ব আছে, তো সজীব উপাদান কারা বা উৎপাদক কারা? উৎপাদক হচ্ছে, খুব ভালোভাবে জিনিসটা বুঝবে যে উৎপাদক হচ্ছে যে যারা নিজেরা খাদ্য উৎপন্ন করছে। তো যেসব উদ্ভিদ নিজেরা নিজেদের খাদ্য তৈরি করতে পারে বা উৎপন্ন করতে পারে সেটাকে বলা হচ্ছে উৎপাদক বা স্বভোজী। বোঝা গেল? তাহলে যে সমস্ত প্রাণী বা জীব কী করে, নিজেরা নিজেদের খাদ্য তৈরি করতে পারে। আমি আমার রান্না নিজে বানিয়ে খাই, তো আমি কি উৎপাদক। কিন্তু সেটা না, মেনলি হচ্ছে যে এখানে বুঝতে হবে যেহেতু আমরা জীব নিয়ে পড়ছি, তো জীবেরা কি করতে পারে, কোনো প্রাণী কি নিজে রান্না টান্না করে খেতে পারে না, সেটা কে পারে, উদ্ভিদ পারে। তো মেনলি বা ছোটো ছোটো কোনো রকম প্রাণী পারে। তো কোনো রকম জীব বা প্রাণী বা কোনো রকম উদ্ভিদ যখন নিজেরাই নিজেদের খাদ্য উৎপন্ন করতে পারে বা তৈরি করতে পারে তাদেরকে বলা হচ্ছে কি উৎপাদক, মানে উৎপন্ন করছে, এবং স্বভোজী মানে নিজেই বানাচ্ছে এবং নিজেই খাচ্ছে, তাদেরকে বলা হচ্ছে উৎপাদক বা স্বভোজী। তাহলে এটা মেনলি কিন্তু গুরুত্বপূর্ণ, ঠিক আছে, যে উৎপাদক বা স্বভোজী জিনিসটা কিন্তু গুরুত্বপূর্ণ। তো এখানে উৎপন্ন করছে বা স্বভোজী নিজেরাই নিজেদের খাদ্য তৈরি করছে এমন প্রাণীর নাম আমরা দেখতে পাবো, যেটা হচ্ছে, আমি এখানে UKF লিখে দিয়েছি, তোমরা কিন্তু ভালোভাবে স্ক্রিনে যে দেখতে পাচ্ছ সেই নামগুলো লিখে নেবে।
ইউতে হচ্ছে ইউগ্লিনিয়া, ইউগ্লিনা, আর কেতে হচ্ছে ক্রাইসেমিবা, এটা হচ্ছে ইউগ্লিনা আর এটা হচ্ছে ক্রাইসেমিয়া, আর এটা হচ্ছে ফাইকোপ্ল্যাঙ্কটন। এই যে ইউগ্লিনা, ক্রাইসেমিবা, ফাইকোপ্ল্যাঙ্কটন যে সমস্ত প্রাণীরা রয়েছে তারা কি করে, নিজেরাই নিজেদের খাদ্য তৈরি করে, নিজেরাই নিজেদের খাদ্য উৎপন্ন করে, তাই এদেরকে বলা হচ্ছে স্বভোজী বা হচ্ছে উৎপাদক। তাহলে যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে ফাইকোপ্ল্যাঙ্কটন কী ধরনের প্রাণী, বা উৎপাদক বা স্বভোজী, খাদক বা পরভোজী, বা সেটা খাদ্য শৃঙ্খল কোন ধরনের প্রাণী, তাহলে সেটা কি উৎপাদক বা স্বভোজী, কারণ সে কি করে, নিজেরাই নিজেদের খাদ্য তৈরি করে। তাহলে এতক্ষণ পর্যন্ত বোঝা গেল। এবার আমরা যেটা পড়বো সেটা হচ্ছে খাদক বা পরভোজী। আমরা দেখলাম যে যে সমস্ত প্রাণী কী করছে, নিজেরাই নিজেদের খাদ্য তৈরি করছে। মানে আমরা যদি কোনো রকম বাস্তুতন্ত্রে যাই, অরণ্যে যদি যাই বা জলে যদি যাই, কোনো রকম প্রাণীরা নিজেরাই খাদ্য তৈরি করছে, আবার কোনো রকম প্রাণীরা নিজেরাই খাদ্য তৈরি করতে পারছে না, ঠিক আছে। তো উৎপাদক বা স্বভোজী জিনিসটা হচ্ছে যে সমস্ত প্রাণী বা উদ্ভিদ নিজেরাই খাদ্য তৈরি করে তাদেরকে বলা হচ্ছে উৎপাদক বা স্বভোজী। বিষয়টা ক্লিয়ার। এরপরে আমরা যাব খাদক বা পরভোজী। খাদক বা পরভোজী, দেখো বাঘ, সিংহ, হরিণ, খরগোশ এরা কি রান্না করে খেতে পারে না, তারা হচ্ছে উদ্ভিদ খায় বা অন্য কোনো প্রাণী খায়, তাই তো। তো তারা হচ্ছে কি পরের ওপর নির্ভর করে, তাই তাদের কি পরভোজী, মানে অন্যকে খায়। পর মানে কি অন্যকে, তো অন্যকে খায়, বা খাদক মানে শুধুমাত্র খায়, এবং কাকে খায়, পরভোজী মানে পরকে খায়, অন্যকে খায়, তো তারা হচ্ছে খাদক বা পরভোজী। তো যে সমস্ত প্রাণী, খাদক বা পরভোজীর সংজ্ঞাটা, তো যে সমস্ত প্রাণী নিজেরাই খাদ্য তৈরি করতে পারে না, অন্য প্রাণীকে খায়, এবং বা নিজের যে স্তরের প্রাণী খায় তাদেরকে বলা হচ্ছে কি, খাদক বা পরভোজী। তাহলে যে সমস্ত প্রাণীরা অন্য উৎপাদক বা স্বভোজী প্রাণীদের খেয়ে বেঁচে থাকে তাদেরকে বলা হচ্ছে খাদক বা পরভোজী। মানে উৎপাদক যে উৎপন্ন করে নিজে নিজে খাচ্ছে তাদেরকে খাচ্ছে কি খাদক বা পরভোজী, যারা রয়েছে তারা খাচ্ছে, ঠিক আছে। তো তারা কি এই জন্য খাদক বা পরভোজী, মানে যারা নিজেরাই নিজেদের খাদ্য তৈরি করতে পারে না, ঠিক আছে, এবং অন্যকে খায়, অন্য প্রাণীদের খায়, সেটাকে বলা হচ্ছে খাদক বা পরভোজী। খুব ভালোভাবে যদি আমরা এবার দেখি তাহলে দেখতে পাবো যে খাদক বা পরভোজী যারা রয়েছে তাদেরকে আবার খাদ্যাভ্যাস অনুসারে তৃণভোজী, মাংসাশী এবং সর্বভোগে তিনটে পার্টি হচ্ছে ভাগ করা হয়েছে। তো মেইনলি খাদক এবং পরভোজী যারা রয়েছে, যারা অন্যকে খায়, তো শুধুমাত্র অন্যকে যদি মাত্র আমরা যদি পুকুরের বাস্তুতন্ত্রটাই লক্ষ্য করি, বা কোনো রকম অরণ্যের বাস্তুতন্ত্রটাকেই যদি আমরা লক্ষ্য করি, তাহলে দেখতে পাবো সেই অরণ্যের মধ্যে কী কী বাস করছে, সাপ, ব্যাঙ, ঘাস ফড়িং, উদ্ভিদ, বিভিন্ন সিংহ, বাঘ, এরা। তো মেইনলি আমরা যদি খুব সহজভাবে যদি প্রথম থেকে আমরা দেখি তাহলে উদ্ভিদ কি, তারা সূর্যালোককে কেন্দ্র করে নিজেরাই খাদ্য তৈরি করতে পারছে, তাই তারা হচ্ছে উৎপাদক বা স্বভোজী। এই যে উৎপাদকটা যে রয়েছে, মানে ঘাসটাকে কি খাচ্ছে, হরিণ খাচ্ছে, তো হরিণ কি, সে কিন্তু ঘাস খাচ্ছে, তাই সেও কিন্তু খাচ্ছে কাকে, উৎপাদককে খাচ্ছে। তো উৎপাদক খাচ্ছে মানে সে কি খাদক বা পরভোজী, পরকে খাচ্ছে, তাই না। তো সেটা কি পরভোজী, মানে সেই উদ্ভিদটা সূর্যালোকের সাহায্যে কি করলো, একটা সুন্দর গাছ বা ঘাস তৈরি করলো, সেটাকে খাচ্ছে কি হরিণ। তো হরিণ খাচ্ছে, তাই না, তো হরিণ খাচ্ছে। তো এই যে হরিণ যে খাচ্ছে সেটা কি, সে ঘাস খাচ্ছে। আবার দেখতে পাবো যে হরিণকে আবার কে খাচ্ছে, সিংহ বা বাঘ খাচ্ছে, ধরো সিংহ বা বাঘ খাচ্ছে, তো সে কি মাংসাশী, কারণ সেও কিন্তু খাচ্ছে, কিন্তু কে খাচ্ছে, হরিণকে খাচ্ছে। আবার সর্বভোগ, যে কিনা হরিণকেও খাচ্ছে আবার সিংহকেও খাচ্ছে, তারা কি সর্বভোগ। বোঝা গেল জিনিসটা। তো মেইনলি খাদক বা পরভোজীর মধ্যে আবার তিনটে ভাগে ভাগ করা হয়েছে। একটা তৃণভোজী, মানে খাদ্যাভ্যাস অনুসারে একই বাস্তুতন্ত্রে অবস্থান করছে, মানে খাচ্ছে, তারাও কিন্তু পরভোজী, কিন্তু আলাদা আলাদা খাবার। তুমি পছন্দ করো কেক, ও পছন্দ করে চকলেট, এরকম আলাদা আলাদা খাবার। তো মেইনলি খাদক বা পরভোজীর মধ্যে রয়েছে, মানে পরের পরকে খায়, কিন্তু কি খায়, আবার কিছু কিছু প্রাণী রয়েছে যারা ঘাসকে খায়, এও পরকে খায়। আবার কিছু কিছু প্রাণী রয়েছে যারা অন্য প্রাণীর মাংস খায়, তারা মাংসাশী। আবার কিছু প্রাণী রয়েছে যারা তৃণভোজী, মানে যারা ঘাস খায় তাদেরকেও খায়, আবার মাংসাশী, যারা মাংস খায় অন্য প্রাণীর দেহ থেকে তাদেরকেও খায়, তারা হচ্ছে সর্বভোগ। তো এবার আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে তৃণভোজী প্রাণী কাকে বলে। তৃণভোজী প্রাণী হচ্ছে যে সমস্ত জীবেরা উদ্ভিদ খেয়ে বেঁচে থাকে তাদেরকে বলা হচ্ছে তৃণভোজী। তৃণ মানে কি ঘাস, ঘাস খেয়ে বেঁচে থাকে তাদেরকে বলা হচ্ছে তৃণভোজী। এই তৃণভোজীর মধ্যে যদি কয়েকটা প্রাণী দেখি তাহলে আমরা দেখব গরু,
ছাগল, হরিণ, তারপরে খরগোশ, এরা কি তৃণভোজী। আমি এখানে সংক্ষেপে লিখে দিয়েছি জিতে গরু, সি এইচতে ছ মানে ছাগল, এইচতে হরিণ, তারপরে কি কি এইচতে খ মানে হচ্ছে খরগোশ। তাহলে তৃণভোজী প্রাণী কি গরু, ছাগল, হরিণ, খরগোশ, এরা কি খায়? ঘাস খায়। তো এরা কি, এরা হচ্ছে মেনলি তৃণভোজী, মানে কি এরাও খায়, এরাও পরকে খায়, কিন্তু এরা কি খায়? ঘাস খায়। এবার আরও আমরা দেখতে পাবো যেটা হচ্ছে মাংসাশী। মাংসাশী হচ্ছে যে সমস্ত প্রাণীরা হচ্ছে তৃণভোজী প্রাণীদের মাংস খেয়ে বেঁচে থাকে, তাদেরকে বলা হচ্ছে মাংসাশী প্রাণী। যেমন যদি দেখি যে গরু, ছাগল, হরিণ, খরগোশকে খাচ্ছে কে? এই মাংসাশী প্রাণীগুলো, বা কার্নিভোর, এই নামটা মনে রাখবে, ইংলিশ নামটা, যে কার্নিভোর। সিংহ একটি কি ধরনের প্রাণী? অনেকগুলো অপশন দিল, কার্নিভোর, ওমনিভোর, তাহলে উত্তরটা কি হবে? কার্নিভোর। তো আমরা যদি দেখি মাংসাশী, যদি আমরা বাঘ, তারপরে আমরা যদি কীট পতঙ্গ দেখি, তারপরে আমরা যদি আবার সাপ দেখি, ব্যাঙ দেখি, তাহলে তারা কি? মাংসাশী। দেখো বাঘটা যে আছে, সেই বাঘটা কি করছে? তৃণভোজী প্রাণীটাকে খাচ্ছে। দেখলাম বাঘ এবং সিংহ কি করছে? হরিণকে খাচ্ছে। হরিণ কি খাচ্ছে? ঘাস খাচ্ছে। তো তৃণভোজী প্রাণীটাকে খাচ্ছে কি? সিংহটা খাচ্ছে। তো এরা মেনলি কি? মাংসাশী প্রাণী, কারণ এরা কি খাচ্ছে? ঘাস খাচ্ছে না, এরা মাংস খাচ্ছে। তাই কি সিংহটা মাংস খাচ্ছে, তাই এটা কি? মাংসাশী প্রাণী। আবার যদি আমরা দেখি সর্বভোগ, সর্বভোগ মানে সর্ব মানে কি? সব কিছু ভোগ মানে ভুগছে, সমস্ত কিছু ভুগছে, সমস্ত কিছু খাচ্ছে, তারা কি? সর্বভোগ মানে ওমনিভোর মানে সর্বভোগ প্রাণী। তো সর্বভোগ প্রাণী যে সমস্ত প্রাণীরা হচ্ছে তৃণভোজী এবং মাংসাশী, এই দুই ধরনের পুষ্টি স্তর থেকে, এগুলো পুষ্টি স্তর, তাদের থেকে আমরা কি পাচ্ছি? পুষ্টি পাচ্ছি। আমি যখন কোনো সবজি, কোনো চাষ করা সবজি যখন আমি রান্না করে খাচ্ছি, সেটা কি? পুষ্টি আমরা পাচ্ছি। তো আমার শরীর কি পাচ্ছে? পুষ্টি সংগ্রহ করছি। তো মেইনলি হচ্ছে তৃণভোজী বা মাংসাশী, এই দুই পুষ্টি স্তর থেকে খাদ্য বা পুষ্টি সংগ্রহ করে খাদ্য হিসাবে গ্রহণ করে যে সমস্ত প্রাণী, তাদেরকে বলা হচ্ছে সর্বভোগ প্রাণী। তো মেইনলি হচ্ছে মানুষ রয়েছে, সেখানে ভাল্লুক রয়েছে, তারপরে মানুষ, ভাল্লুক, তারপরে আরশোলা, কাক, এরা কি? এরা হচ্ছে ওমনিভোর মানে সর্বভোগ, এরা সমস্ত কিছু খায়। এরা তৃণভোজী প্রাণীকেও খায়, আবার মাংসাশী প্রাণীকেও খায়। মানুষকে যদি আমরা দেখি যে ছাগল কি খায়? ঘাস খায়, ছাগলকেও খাচ্ছে। আবার কি? মাংসাশী, যে সমস্ত প্রাণীরা মাংসাশী মানে মাংস খাচ্ছে, ব্যাঙকেও খায় এখন অনেক মানুষ, ঠিক আছে। তো এরা মেনলি মাংসাশী। আবার সর্বভোগ কি? সর্বভোগ মানে সব কিছু খায়। আমরা দেখলাম যে মানুষ কি খায়? সব কিছু খায়, আবার আরশোলাও খায় অনেকে, আবার কাকও খায়। তো এরকম কিছু হচ্ছে সর্বভোগ প্রাণী। তো এতক্ষণ পর্যন্ত আমরা হচ্ছে বাস্তুতন্ত্রের যে মেন পার্টটা রয়েছে, যে মেন কনসেপ্টটা রয়েছে, সেটা আমরা খুব সুন্দরভাবে ক্লিয়ার করলাম। প্রথমেই আমরা জানলাম কি? বাস্তুতন্ত্র। আবার রিপিট করার চেষ্টা করো, বোঝার চেষ্টা করো। প্রথমেই আমরা জানলাম কি? বাস্তুতন্ত্র। এই বাস্তুতন্ত্র জিনিসটা কি? বাস্তুতন্ত্র জিনিসটা হচ্ছে একটা যে কোনো পরিবেশের মধ্যে জীবের যে সম্পর্ক, সেটাকেই বলা হচ্ছে বাস্তুতন্ত্র। কিন্তু বিজ্ঞানী ওডাম এই বাস্তুতন্ত্রকে মিলে দুটো ভাগে ভাগ করে দিলেন, একটা জড় বাস্তুতন্ত্র আর একটা হচ্ছে সজীব বাস্তুতন্ত্র। জড় বাস্তুতন্ত্র যারা কথা বলতে পারে না, যাদের মধ্যে জীবের অস্তিত্ব নেই, সূর্য, জল, গাছপালা, শ্যাওলা, এগুলো হচ্ছে কি? জড় উপাদান। আবার যদি দেখি পুকুরের বাস্তুতন্ত্রের মধ্যে মাছটা হচ্ছে সেখানে সজীব উপাদান। এই সজীব উপাদানকে আবার দুটো ভাগে ভাগ করা হলো, একটা হচ্ছে সবুজী, একটা হচ্ছে পরভোজী। এই সবুজী যারা হচ্ছে নিজেরাই নিজেদের খাদ্য তৈরি করতে পারে, তারা সবুজী, এবং যারা নিজেরাই খাদ্য তৈরি করতে পারে না, তারা হচ্ছে পরভোজী, পরের উপর নির্ভর করে। আবার এই সবুজী বা পরভোজীর মধ্যে আবার তিন ধরনের প্রাণী আছে। পরকে খায় কিন্তু খাদ্যাভ্যাস আলাদা, কেউ ঘাস খায়, কেউ মাংস খায়, কেউ সব কিছু খায়। তো যারা ঘাস খায় তারা তৃণভোজী, যারা মাংস খায় তারা মাংসাশী, এবং যারা হচ্ছে মেনলি সর্বভোগ। তো তোমরা এখন যেটা করবে, যারা সব কিছু খায় তারা হচ্ছে সর্বভোগাংশাসী, এবং তৃণভোজী দুটো প্রাণীকেই খায়, তারা হচ্ছে সর্বভোগ। তোমরা এখন যেটা করবে সেটা হচ্ছে কমেন্টে এখন জানাবে যে কয়েকটা সর্বভোগ, কয়েকটা তৃণভোজী এবং কয়েকটা মাংসাশী প্রাণীর নাম লিখিয়ে আমাকে হচ্ছে কমেন্টে জানাবে। এরপরে আমরা খুব সুন্দরভাবে এই বাস্তুতন্ত্রকে নিয়ে যে সমস্ত জিনিসগুলো রয়েছে, যেগুলো থেকে মেনলি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স কিন্তু প্রায় এসে থাকে, সেটা আমরা নিয়ে এখন আলোচনা করবো, এবং এখান থেকে কী কী প্রশ্ন আসতে পারে সেগুলো নিয়েও আলোচনা করবো। বুঝলো? এখন আমি তোমাদেরকে বাস্তুতন্ত্র জিনিসটা পড়াবো, সেই জন্য আমি এখন বাস্তুতন্ত্রের মতো একটা সবুজ গায়ে একটা জামা পরে নিয়েছি। এখন আমি তোমাদেরকে বাস্তুতন্ত্র যে চ্যাপ্টারটা রয়েছে, বাস্তুতন্ত্র যে জিনিসটা রয়েছে, সেইখান থেকে যে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্সগুলো আছে সেগুলো নিয়ে আমি মেনলি আলোচনা করব। তো তোমরা মেনলি খুব সহজভাবে বুঝে কিন্তু জিনিসটা ক্লিয়ার করার চেষ্টা করবে, ঠিক আছে? তো আমরা জানলাম যে বাস্তুতন্ত্র জিনিসটা কি, ভালোভাবে বুঝো।
ভালো করে, ঠিক আছে, যে বাস্তুতন্ত্র জিনিসটাই হচ্ছে পরিবেশের সঙ্গে একটা জীবের একটা সম্পর্ক। দেখো এখানে আমরা যেটা আলোচনা করেছি সেটা তৃণভূমি বাস্তুতন্ত্র। তো আমাদেরকে বুঝতে হবে যে তৃণভূমি মানেটা কি। তৃণভূমি মানেটা হচ্ছে আমরা যদি কোনো জঙ্গলে কোনো ঘাসে উদ্ভিদ যেখানে রয়েছে, বন জঙ্গল যেখানে রয়েছে, সেখানে যদি আমরা যাই, দেখতে পাবো যে সেই অঞ্চলে কিন্তু অনেক প্রকার জীব প্রজাতিই বাস করছে, সেটা ছোট হোক বড় হোক, তাই না? ধরো কোনো আমরা একটা জঙ্গলে ঘুরতে গেলাম, সেখানে আমরা দেখলাম অনেক পাখি সেখানে বাস করছে, সাপও সেখানে আছে, আবার ময়ূর আছে, বিভিন্ন প্রকার আরও বাজ পাখি, এই সমস্ত জিনিস, এছাড়া হাতি আছে, হাতি থাকতে পারে, ঠিক আছে? সমস্ত জিনিস কি রয়েছে, তারা হচ্ছে ওই জঙ্গলের মধ্যে আছে। তো সেই জীবের মধ্যে জঙ্গলের যে একটা সম্পর্ক, সেটাকে বলা হচ্ছে বাস্তুতন্ত্র। দেখবে সেই কোনো জীবেরা কিন্তু অন্য কোনো স্থানে খাবারের উদ্দেশ্যে যায়, কিন্তু আবার সেই জায়গাটাই তারা ফিরে আসে। কেন? কারণ তাদের সেই পরিবেশের সঙ্গে একটা সম্পর্ক তৈরি হয়ে গেছে, তারা সেটাকেই বাড়ি, নিজের বাড়ি ভেবেই কিন্তু সেখানে থাকছে। তো পরিবেশের সঙ্গে জীবের একটা সম্পর্ক তৈরি হচ্ছে, যেটাকেই বলা হচ্ছে বাস্তুতন্ত্র। তো মেইনলি তোমাদের বইয়ে যে বাস্তুতন্ত্রের যে বিষয়টা রয়েছে, সেটা মেইনলি 3টে বাস্তুতন্ত্র রয়েছে। একটা অরণ্য বাস্তুতন্ত্র, একটা তৃণভূমি বাস্তুতন্ত্র, আরেকটা রয়েছে কি জলজ বাস্তুতন্ত্র। মেইনলি তোমাদের দুটো বাস্তুতন্ত্র ইম্পর্টেন্ট, প্রথমটা হচ্ছে জলজ বাস্তুতন্ত্র, দ্বিতীয় হচ্ছে তৃণভূমি বাস্তুতন্ত্র। তো দেখো আমরা হচ্ছে সবাই মিলে সেই জঙ্গলে বেড়াতে গেলাম এবং সেখানে অনেক কিছু জীব প্রজাতি জঙ্গলের মধ্যে দেখলাম। কিন্তু সেখানে আমরা দেখা যাচ্ছে যে অনেক কিছু ছোট ছোট জীব থেকে শুরু করে বড় জীবও সেখানে কিন্তু আছে। ছোট ছোট জীব যদি আমরা ধরি, যে সেখানে ঘাস ফড়িং, তারপরে ধরো খরগোশ, এই সমস্ত প্রজাতি রয়েছে, ব্যাঙ রয়েছে, সাপ রয়েছে, সিংহ রয়েছে। তো তারা কি করছে, একে অপরকে খাচ্ছে। ধরো ঘাস ফড়িং বা খরগোশ হচ্ছে ধরো ঘাস খাচ্ছে, আবার সেই খরগোশকে কে খাচ্ছে, ধরো কোনো রকম আবার কোনো রকম পশু পাখি খাচ্ছে। তো সেই যে অঞ্চলে যে সমস্ত জীবরা বসবাস করছে, সেই জীবরা কিন্তু একে অপরের ওপর নির্ভর করে বেঁচে আছে। ছোট ছোট জীবেদের বড় জীবেরা খাচ্ছে, তারও আবার বড় জীব আছে যাদেরকে আবার খাচ্ছে, তাই না? এইভাবেই কিন্তু একে অপরকে খাওয়ার ফলে সেই অঞ্চলে কিন্তু জীবেরা বেঁচে রয়েছে, ঠিক আছে? তো সেটাই হচ্ছে মেনলি বাস্তুতন্ত্র। তো আজকে যে মেনলি আমরা জিনিসটা নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে তৃণভূমি বাস্তুতন্ত্র। তৃণভূমির বাস্তুতন্ত্রের মধ্যে রয়েছে উৎপাদক, প্রাথমিক খাদক। আমরা দেখতে পাচ্ছি উৎপাদক মানে কি ঘাস। এই ঘাস কি করছে, সূর্যালোকের রশ্মি থেকে বা সূর্যের আলো সংগ্রহ করে সালোক সংশ্লেষ প্রক্রিয়ার মাধ্যমে সে নতুন পাতা বা ঘাস হচ্ছে সৃষ্টি হচ্ছে বা তৈরি হচ্ছে। তো ঘাস বা উদ্ভিদ নিজেরাই নিজেদের খাদ্য কিন্তু তৈরি করছে, সেটা সালোক সংশ্লেষ প্রক্রিয়ার মাধ্যমে সূর্যালোকের আলোর সাপেক্ষে তারা নিজেরাই নিজেদের খাদ্য তৈরি করতে পারছে। তো তারা কি উৎপাদক, মানে কি তারা নিজেদের খাদ্য উৎপন্ন করছে, তাই তারা উৎপাদক। আমরা এর একটু আগেও পড়েছি যে উৎপাদক জিনিসটা কি। তো মেইনলি এই যে উৎপাদক জিনিসটা আছে আমরা ক্লিয়ার বুঝলাম। তো এই যে উৎপাদকের মধ্যে রয়েছে, এই যে উৎপন্ন হচ্ছে ঘাসটা, যখন উৎপন্ন হচ্ছে সেখানে খাবারের কিন্তু অনেক কিছু রয়েছে, কিন্তু খাদ্যাভ্যাসের অনুসারে আবার খাদককে, মানে যে খায়, তাকেও আবার বিভিন্ন ভাগে ভাগ করা হয়েছে। দেখো উৎপাদক সে উৎপন্ন করছে ঘাস, ঠিক আছে, কিন্তু উৎপাদককে আবার খাদক খাচ্ছে, অনেকগুলো খাদক খাচ্ছে, খাদককেও আবার অনেকগুলো ভাগে ভাগ করা হয়েছে, মেনলি 4টি ভাগে। প্রাথমিক খাদক, গৌণ খাদক, প্রগৌণ খাদক, আর একটা হচ্ছে সর্বোচ্চ খাদক। তাহলে খাদক যে আছে, যে মানে যে খায়, উৎপাদককে যে খায়, তাকেও আবার অনেক কিছুতে ভাগ করা হয়েছে। কেন? কারণ মেনলি যে উৎপাদককে যে প্রাথমিক খাদক খাবে, এই প্রাথমিক খাদকই খায়, আবার প্রাথমিক খাদককে এই গৌণ খাদক খায়, গৌণ খাদককে প্রগৌণ খাদক খায়, প্রগৌণ খাদককে সর্বোচ্চ খাদক খায়। এই জন্য খাদককে খাদ্যাভ্যাসের ভিন্নতার কারণে, মানে খাদ্যাভ্যাস আলাদা আলাদা থাকার কারণে খাদককে আবার অনেকগুলো ভাগে ভাগ করা হয়েছে। এই যে খাদকগুলো যারা রয়েছে, এই বাজ পাখি, ঈগল, এরা কি ঘাস খায়? খাবে না। তো এরা হচ্ছে কি, এরা হচ্ছে সর্বোচ্চ খাদক, মানে এরা হচ্ছে প্রগৌণ খাদককে খায়। তো মেনলি স্তরে স্তরে একে অপরের ওপর, এই যে এর উপর এর উপর এইভাবে নির্ভর করে কিন্তু জীব প্রজাতিরা বেঁচে আছে। আমাদের জীবন আমরা আমাদেরকে বলি, আমাদেরকে বোঝাই, তাহলে আমরাও দেখব আমরা অনেক সময় কি করি, ঘাস, সবুজ শাকসবজি খেয়ে বেঁচে থাকি। এছাড়া আমাদের যখন ইচ্ছে করে যে চিকেন খাবো বা মাটন খাবো, আমরা কিন্তু সেটা খাই, ঠিক আছে? তো মেনলি আমরা কি করছি, এভাবেই খাচ্ছি এবং বেঁচে আছি, এভাবেই আমরা জীবিকা বা আমরা হচ্ছে আমাদের জীবনটা টিকে আছে। তো মেনলি সেখানে যদি আমরা জঙ্গলের মধ্যে যাই, সেখানেও কিন্তু অনেক কিছু ছোট বড় জীব মিলে কিন্তু একটা বাস্তুতন্ত্র গঠিত হয়েছে, এবং সেই বাস্তুতন্ত্রে মেনলি আমরা আজকে আলোচনা করব। তো মেনলি এই যে এই যে পিরামিডটা আছে, এটা একটা পিরামিডের মতো দেখতে। এই পিরামিডের, এটাকে কি বলা হচ্ছে,
এটাকে বলা হচ্ছে পুষ্টি স্তর বা খাদ্য স্তর। এটাকে বলা হচ্ছে পুষ্টি স্তর বা খাদ্য স্তর। লিখে নিচ্ছি পুষ্টি স্তর বা খাদ্য স্তর। তো মেনলি এই যে জিনিসটা রয়েছে, মেনলি এই যে ত্রিভুজ আকার যে জিনিসটা রয়েছে, এটা মেনলি হচ্ছে পুষ্টি স্তর বা খাদ্য স্তর। কিন্তু পুষ্টি স্তর বা এটাকে বলা হচ্ছে খাদ্য স্তর, মানে খাচ্ছে, এটা খাদ্য স্তর। এই যে পুষ্টি স্তর বা খাদ্য স্তরের ধারণা প্রদান করেন র্যামন্ড লিন্ডেম্যান। কে? র্যামন্ড লিন্ডেম্যান এই পুষ্টি স্তর বা খাদ্য স্তরের ধারণা কিন্তু প্রমাণ করেন। প্রথমত আমরা যদি কোনো অরণ্যে বেড়াতে গেলাম এবং সেখানে দেখলাম যে প্রচুর পরিমাণে অনেক জীব প্রজাতি সেই অঞ্চলের মধ্যে বাস করছে, কিন্তু এটা প্রথম ধারণা, এবং যে ছোটো প্রাণীগুলোকে বড় প্রাণী খাচ্ছে, বড় প্রাণীকে তারও বড় প্রাণী খাচ্ছে। তো এই সমস্ত যে একটা স্তর, যে খাদ্য স্তর গঠিত হচ্ছে বা পুষ্টি স্তর, একে অপরের থেকে পুষ্টি পাচ্ছে, তো এই পুষ্টি স্তর বা খাদ্য স্তরের ধারণা প্রদান করেছিলেন সর্বপ্রথম কিন্তু র্যামন্ড লিন্ডেম্যান নামক একজন বিজ্ঞানী। র্যামন্ড লিন্ডেম্যান। তো র্যামন্ড লিন্ডেম্যান মেনলি হচ্ছে কি করেছেন, এই পুষ্টি স্তর বা খাদ্য স্তরের ধারণা কিন্তু প্রদান করেছেন। জিনিসটা ক্লিয়ার? বারবার রিপিট করার চেষ্টা করো, আমি কিন্তু শেষে গিয়ে এই প্রশ্নগুলো কিন্তু ধরবো, ঠিক আছে? তো মেনলি হচ্ছে পুষ্টি স্তর, এটা পুষ্টি স্তর বা খাদ্য স্তর, এই পুষ্টি চক্রের বা খাদ্য স্তরের ধারণা প্রদান করেছে কি র্যামন্ড লিন্ডেম্যান নামক একজন বিজ্ঞানী। এবার যেটা বিষয় রয়েছে, যে উৎপাদক, যে উৎপন্ন করছে সে কি? ঘাস। ঘাস মেনলি সেই তৃণভূমি অঞ্চলের সেই বন জঙ্গলের ঘাস বা বিভিন্ন গাছপালা হচ্ছে সেখানকার কি উৎপাদক, কারণ তারা গাছের পাতার সাহায্যে, সালোক সংশ্লেষ প্রক্রিয়ার সাহায্যে নিজেরাই নিজেদের খাদ্য তৈরি করছে। কিন্তু এবার কি হচ্ছে, দেখা যাচ্ছে যে উৎপাদকে খাচ্ছে কি? প্রাথমিক খাদক। তো উৎপাদকের পরের স্তরটার নাম কি? প্রাথমিক খাদক। এভাবে প্রশ্ন আসবে যে উৎপাদকের পরবর্তী স্তরটার নাম কি, সেটা হচ্ছে প্রাথমিক খাদক। তো প্রাথমিক খাদক কি? মানে উৎপাদক, মানে ঘাসকে কে খাচ্ছে? ঘাস ফড়িং, খরগোশ, হরিণ, ঠিক আছে? তাহলে এখান থেকে একটা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন যেটা আসবে, তোমাদেরকে বলে দিচ্ছি যে প্রাথমিক খাদকটি বা তৃণভূমি বাস্তুতন্ত্রের প্রাথমিক খাদকটির নাম কি? অনেকগুলো অপশন দিল, সাপ, শঙ্খচিল, বানর, তারপরে দিল হচ্ছে তোমার হরিণ। তাহলে উত্তরটা কি হবে? হরিণ। মোস্ট ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, অবশ্যই কিন্তু তোমরা লিখে নেবে, ঠিক আছে? এর পরের স্তরটা কি? তাহলে কোশ্চেনটা কি, যে প্রাথমিক খাদকের বা তৃণভূমি বাস্তুতন্ত্র, এটা কি তৃণভূমি বাস্তুতন্ত্রের প্রাথমিক খাদক কোনটি? অনেকগুলো অপশন দিল, তার মধ্যে হবে উত্তরটা কি? হরিণ। তারপরে এই প্রাথমিক খাদক তথা ঘাস ফড়িং, খরগোশ, হরিণ, এরা যে আছে, এই প্রাণীগুলোকে আবার কে খাচ্ছে? শিয়াল বা ব্যাঙ খাচ্ছে। এরা কি? গৌণ খাদক। তাহলে উৎপাদককে খাচ্ছে যে জিনিসগুলো, সেগুলো যে প্রাণীগুলো উৎপাদক বা ঘাস খাচ্ছে, সেগুলোকে বলা হচ্ছে প্রাথমিক খাদক। মানে তারা সরাসরি ঘাস পাতাকে খাদ্য হিসেবে গ্রহণ করছে, তাই তারা কি? প্রাথমিক। তারা প্রথম অবস্থায় খাচ্ছে, তাই তারা প্রাথমিক খাদক। এরা হচ্ছে প্রাথমিক খাদক। ঘাস ফড়িং, খরগোশ, হরিণ, এরা কি খাচ্ছে? ঘাস খাচ্ছে, তাই এরা প্রাথমিক খাদক। আবার এই প্রাথমিক খাদক মানে হচ্ছে ঘাস ফড়িং, খরগোশ, হরিণ, এই প্রাথমিক খাদককে যারা খাচ্ছে তারা কি? তারা হচ্ছে গৌণ খাদক। তাহলে প্রাথমিক খাদককে যারা খাচ্ছে তারা কি? গৌণ খাদক। যেমন কি শিয়াল আর ব্যাঙ, শিয়াল আর ব্যাঙ কি? গৌণ খাদক। বোঝা গেল? তাহলে গৌণ খাদক কারা? শিয়াল এবং ব্যাঙ হচ্ছে গৌণ খাদক। তারপরে আবার এই শিয়াল এবং ব্যাঙকে খাচ্ছে কি? সাপ। তাহলে শিয়াল এবং ব্যাঙকে খাচ্ছে আবার কি? সাপ। সাপ কি? প্রগৌণ খাদক। কি? প্রগৌণ খাদক। আবার এই সাপকে খাচ্ছে কি? বাজ পাখি বা ঈগল। বাজ পাখি বা ঈগল কিন্তু এই সাপকে খাচ্ছে। তাহলে সে কি? সর্বোচ্চ খাদক। তাহলে একে অপরের উপর নির্ভর করে কিন্তু একটা অঞ্চলের বা একটা বন জঙ্গলের যে জীব সম্প্রদায়, তারা কিন্তু বেঁচে রয়েছে। কিভাবে? এই বাস্তুতন্ত্রের যে খাদ্য স্তর বা পুষ্টি স্তরটা রয়েছে, তাকে কেন্দ্র করে একটা অঞ্চলের বা একটা অরণ্যের বা বনের মধ্যে সেই বিভিন্ন জীব, ছোট ছোট জীব থেকে বড় জীব, তারা কিন্তু এভাবেই একে অপরের উপর নির্ভর করে বেঁচে আছে। দেখো, উৎপাদক, প্রাথমিক খাদক, গৌণ খাদক, প্রগৌণ খাদক, সর্বোচ্চ খাদক, অবশ্যই লিখবে, ঠিক আছে? তাহলে একে অপরের উপর নির্ভর করে বাস্তুতন্ত্রটা যাচ্ছে। এখান থেকে মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন এটা, এবং যেটা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, যে এটা হচ্ছে খাদ্যচক্র বা পুষ্টিচক্র। তো খাদ্যস্তর বা পুষ্টি স্তর, এই খাদ্যস্তর বা পুষ্টি স্তরের ধারণা দেন কি? র্যামন্ড লিন্ডেম্যান, ঠিক আছে? এবার যেটা মেইনলি ইম্পর্টেন্ট রয়েছে সেটা হচ্ছে যে এই বাজ পাখি বা ঈগল যখন মারা যাচ্ছে, তখন
কি করছে, এই বাজ পাখি বা ঈগল যখন মারা যাচ্ছে তখন এক ধরনের ছোট ছোট ব্যাকটেরিয়া কি করছে, তাদের দেহ থেকে পুষ্টি সংগ্রহ করছে। এই যে বাস্তুতন্ত্রের বাজ পাখি যখন কি হচ্ছে মারা যাচ্ছে তখন তাদের থেকে এক ধরনের ব্যাকটেরিয়া কি করছে, পুষ্টি সংগ্রহ করছে। এই যে খাওয়া দাওয়া, সে কী করছে, মৃত জীবদেহ থেকে পুষ্টি সংগ্রহ করছে। তো সেটাকে বলা হচ্ছে কি বিয়োজক বা অণুজীব বা মাইক্রো কনজিউমার। এই মাইক্রো কনজিউমার অণুজীব বা বিয়োজক হচ্ছে কি, তারা হচ্ছে যে সমস্ত মৃত প্রাণী রয়েছে, মৃত জীব রয়েছে, তাদের দেহ থেকে পুষ্টি সংগ্রহ করছে। এদেরকে বলা হচ্ছে মাইক্রো কনজিউমার বা অণুজীব। তো দেখো, তাহলে বিয়োজক বা অণুজীবের সংজ্ঞাটা আমরা কিন্তু মনে রাখবো, এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের এক্সামের জন্য। এই কোশ্চেনটা দেখো, যে সমস্ত অণুজীব পচা জীবদেহ বা মৃত খাদ্যদের থেকে দেহ থেকে পুষ্টি সংগ্রহ করে তাদেরকে বলা হয় কি বিয়োজক বা হচ্ছে মাইক্রো কনজিউমার। তাহলে মেনলি মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন হচ্ছে মাইক্রো কনজিউমারটা কি। মাইক্রো কনজিউমার হচ্ছে যে সমস্ত প্রাণী খাদকদের, যে সমস্ত প্রাণী হচ্ছে মৃত খাদক, এরাও তো খাদক তাই না, কিন্তু এটা সর্বোচ্চ খাদক। তো মৃত খাদকদের দেহাবশেষ থেকে কি করছে, পুষ্টি নিচ্ছে, পুষ্টি সংগ্রহ করছে, তাদেরকে বলা হচ্ছে বিয়োজক বা অণুজীব বা মাইক্রো কনজিউমার। বোঝা গেল, এরা হচ্ছে ঈগল এবং বাজ পাখি, এরা কি মাইক্রো কনজিউমার বা অণুজীব। ঈগল বা বাজ পাখি যখন মারা যাচ্ছে তখন ব্যাকটেরিয়া বা ছত্রাকের সাহায্যে এগুলো কি হচ্ছে, ছত্রাক এগুলো থেকে পুষ্টি সংগ্রহ করছে, তাদেরকে বলা হচ্ছে অণুজীব বা হচ্ছে মাইক্রো কনজিউমার। তাহলে এটা কি ছত্রাক, ছত্রাক ছত্রাক আর একটা কি ব্যাকটেরিয়া, এই ধরনের কাজ করছে। ব্যাকটেরিয়া ছত্রাক এবং ব্যাকটেরিয়া হচ্ছে বিয়োজক বা অণুজীব বা মাইক্রো কনজিউমারের অংশ। এখান থেকে মোস্ট ইম্পর্টেন্ট যেটা কোশ্চেন সেটা হচ্ছে যে এই যে মাইক্রো কনজিউমার বা অণুজীব যারা রয়েছে, যদি প্রশ্ন আসে যে এই যে তৃণভূমি বাস্তুতন্ত্রটা রয়েছে, এই তৃণভূমির বাস্তুতন্ত্রের সবচেয়ে উঁচুতে অবস্থান করছে, মানে এরা উৎপাদক থেকে একে অপরের ওপর নির্ভর করে একটা অরণ্যের যে সমস্ত জীবকুল রয়েছে তারা কিন্তু বেঁচে থাকছে। এবার সবচেয়ে যারা মারা যাচ্ছে তাদের থেকে খাদ্য সংগ্রহ করছে কি বা পুষ্টি সংগ্রহ করছে কারা, এই অণুজীব বা বিয়োজকরা। তাই সর্বোচ্চ স্তরে মানে এই তৃণভূমি একটা বাস্তুতন্ত্র দেখাচ্ছে, এখানে একটা কি পিরামিডের আকারে এখানে বাস্তুতন্ত্রটাকে সাজিয়েছে। তো এই তৃণভূমি বাস্তুতন্ত্রের মধ্যে সবচেয়ে উঁচুতে অবস্থান করছে কারা, এই বিয়োজক সম্প্রদায়। এই বিয়োজক বা মাইক্রো কনজিউমার কিন্তু সবচেয়ে উঁচুতে অবস্থান করছে, কারণ একটা উৎপাদক থেকে যখন বা ঘাস থেকে শুরু হচ্ছে জীবের খাদ্য, খেতে 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 যখন তার পরবর্তী একে অপরের উপর যখন নির্ভর করে যখন একটা জীব যখন বেঁচে থাকছে, তখন যখন সে মারা যাচ্ছে তখন তাকে তার যে দেহ থেকে পুষ্টি সংগ্রহ করে আবার পুনরায় আবার তাকে মাটিতে মিশিয়ে দিচ্ছে। তো সেটাকে করছে বিয়োজক বা অণুজীব বা মাইক্রো কনজিউমার। তাই এখান থেকে যদি প্রশ্ন আসে যে তৃণভূমি বাস্তুতন্ত্রের সবচেয়ে উঁচুতে কি অবস্থান করে বা কোন স্তরটা অবস্থান করে, সেটা হচ্ছে বিয়োজক বা অণুজীব এবং সেখানে অবস্থান করে মাইক্রো কনজিউমার। এবার এখান থেকে এই বিয়োজক বা অণুজীব থেকে একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন্স, এই কোশ্চেনটা হচ্ছে টেস্ট পেপারে আছে। এবার 2025 যারা মাধ্যমিক দিল, উচ্চ মাধ্যমিক দিল 26-এ, তাদের জন্য যে পচা পাতা, লাভা, ছোট মাছ, বড় মাছ কোন খাদ্য শৃঙ্খলকে নির্দেশ করে। এই যে পচা পাতা রয়েছে, পচা পাতা, লাভা, ছোট মাছ, বড় মাছ এবং কোন খাদ্য শৃঙ্খলকে নির্দেশ করে। কোশ্চেনটা ভালো করে রিপিট করার চেষ্টা করো, বোঝার চেষ্টা করো। মেইনলি বলছে পচা পাতা, লাভা, ছোট মাছ, বড় মাছ। পচা পাতা খাচ্ছে লাভা মানে এক ধরনের প্রাণী, আবার সেই প্রাণীকে খাচ্ছে হচ্ছে ছোট মাছ। এটা একটা ধরো পচা পাতা, এই পচা পাতাকে খাচ্ছে এক ধরনের প্রাণী, যেটার নাম হচ্ছে লাভা, মানে ছোট ছোট পচা পাতাকে সেই ছোট ছোট প্রাণীগুলো খাচ্ছে, আবার সেই প্রাণীকে খাচ্ছে কি ছোট একটা মাছ কিন্তু খাচ্ছে, আবার সেই ছোট মাছকে খাচ্ছে, আবার বড় মাছ খাচ্ছে, ছোট মাছকে আবার বড় মাছ খাচ্ছে। তো এটা কোন খাদ্য শৃঙ্খলকে নির্দেশ করে? শিকারী খাদ্য শৃঙ্খল। শিকারী খাদ্য শৃঙ্খলে কি হবে? একে অপরের মারামারি হবে, একে অপরের সংঘর্ষ হবে, সেটা তো শিকার করা। আবার ধরো একটা প্রাণী দৌড়ে যাবে, আরেকটা প্রাণী হচ্ছে তার পেছে পেছে তাকে ধরার জন্য যাবে, সেটা মেইনলি হচ্ছে শিকারী খাদ্য শৃঙ্খল। আরেকটা রয়েছে পরজীবী খাদ্য শৃঙ্খল। যদি এই অপশনটা হতো তাহলে আমি বললাম যে শিকারী খাদ্য শৃঙ্খল জিনিসটা কি, মানে সেটা শিকার করে খাবে। তো এখানে কি শিকার করে খাচ্ছে? ছোট মাছ বড় মাছকে মারামারি করে এটাকে খাচ্ছে না। দেখো, শিকারী একে অপরের ওপর নির্ভর করে আছে। তো শিকারী খাদ্য শৃঙ্খলে ওটা হয় যে একটা জন্তুর ওপর দুজন জন্তুর
আক্রমণ থাকে। এটা হচ্ছে শিকারী খাদ্য শৃঙ্খল। আবার পরজীবী খাদ্য শৃঙ্খলটা কি পরের ওপর নির্ভর করছে। এটা পচা পাতা, লাভা, ঠিক আছে, ছোট মাছ বড় মাছ এরা একে অপরের উপর নির্ভর করছে। আবার কি বিয়োজক, তাহলে কোন খাদ্য শৃঙ্খলের হতে পারে, কোন খাদ্য শৃঙ্খলকে নির্দেশ করে বলে তোমার মনে হয়, তোমরা অবশ্যই কিন্তু কোশ্চেনের অ্যান্সারটা কমেন্টে জানাবে। তো চলো, এখনো পর্যন্ত যারা সময় দিচ্ছি যে কোশ্চেনের অ্যান্সারটা কী হবে অবশ্যই কিন্তু কমেন্টে জানাও। যদি না পেরে থাকো এখন খুব ভালোভাবে জিনিসটা বোঝার চেষ্টা করো। দেখো এখানে হচ্ছে পচা পাতা থেকে শুরু করছে, মানে পচা পাতা, এই পচা পাতা থেকে এক ধরনের লাভা জাতীয় এক ধরনের ছোট ছোট প্রাণী যারা কি করছে এই পচা পাতা থেকে খাদ্যটা বা পুষ্টিটা সংগ্রহ করছে। তো মেইনলি আমরা জানি যে সমস্ত অণুজীব পচা জীবদেহ, কি বলছে, পচা জীবদেহ থেকে বা মৃত খাদকদের থেকে, সেটা পচা কোনো জীবদেহ হতে পারে বা কোনো খাদকদের দেহ থেকে, যখন সেটা দেহ হতে পারে বা যে কোনো পচা যে সমস্ত কোনো কিছু জিনিস হতে পারে, সেগুলো থেকে যারা পুষ্টি বা খাদ্য সংগ্রহ করে তাদেরকে বলা হচ্ছে বিয়োজক। আমরা এখানেও সংজ্ঞাটা পড়লাম। তো এখানের উত্তরটা কি হবে তাহলে বলো, উত্তরটা কি হবে, পচা পাতা থেকে খাচ্ছি, তো এখানে পচা জীবদেহ হতে পারে অথবা অন্য কিছু জিনিসও হতে পারে। এই পচা যে কোনো জিনিস থেকে যদি খাদ্য সংগ্রহ করে তাহলে সেটাকে বলা হচ্ছে বিয়োজক বা অণুজীব বা মাইক্রো কনজিউমার। তাহলে এখানকার উত্তরটা কি হবে, বিয়োজক খাদ্য শৃঙ্খলকে নির্দেশ করছে। কেন, কারণ এখানে মেইনলি প্রাণীটা কি করছে, পচা পাতা থেকে খাদ্য সংগ্রহ করছে। তাহলে এটা কি, এটা হচ্ছে একটা বিয়োজক খাদ্য শৃঙ্খলের অন্তর্গত। এতক্ষণ পর্যন্ত বোঝা গেল কিনা অবশ্যই জানাবে। এরপরে আমরা হচ্ছে খাদ্য স্তর বা পুষ্টি স্তর যে জিনিসটা রয়েছে সেটা নিয়ে আরও ডিটেলসে আলোচনা করবো, যেখান থেকে মেইনলি প্রতি বছর কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন্স কিন্তু আছে এবং সেটা মেইনলি এইচএসে আসতে পারে। তো চলো তাহলে এটা আমরা লিখে নিই। এখন আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেই বিষয়টা হচ্ছে পুষ্টি স্তর বা খাদ্য স্তর। এটা হচ্ছে পুষ্টি স্তর বা খাদ্য স্তর, পুষ্টি স্তর বা সেটাকে বলি খাদ্য স্তর। তো পুষ্টি স্তর বা খাদ্য স্তর জিনিসটা কি, সংজ্ঞাটা লিখে নেবে। আমি তোমাদেরকে সংজ্ঞাটা শুধুমাত্র বলে দিচ্ছি, ঠিক আছে, সংজ্ঞাটা তোমরা লিখে নেবে। সংজ্ঞাটা কি হবে, পুষ্টি স্তর, বোঝাই যাচ্ছে পুষ্টি স্তর বা খাদ্য স্তর কি। আমরা এটা জানলাম যে এটা একটা পুষ্টি স্তর বা খাদ্য স্তর। তো পুষ্টি স্তর বা খাদ্য স্তরের যে সংজ্ঞাটা রয়েছে তোমরা কিন্তু খাতায়, আমি এখানে সংজ্ঞা লিখেছি, আমরা এখানে লিখবো না, তুমি কিন্তু লিখে নেবে, ঠিক আছে। তো পুষ্টি স্তর বা খাদ্য স্তর জিনিসটা হচ্ছে যে উৎপাদক থেকে সর্বোচ্চ খাদক পর্যন্ত সাজালে যে একটা স্তর পাওয়া যায় সেটাকেই বলা হচ্ছে পুষ্টি স্তর বা খাদ্য স্তর। বোঝা গেল, দেখে দেখে বলো, যে উৎপাদক স্তর থেকে এটা সর্বোচ্চ খাদক, তো উৎপাদক স্তর থেকে সর্বোচ্চ খাদক পর্যন্ত সাজালে যে স্তরটা পাওয়া যায়, এই যে স্তর, এই স্তরটা যে পাওয়া যায় সেটাকে বলা হচ্ছে পুষ্টি স্তর বা খাদ্য স্তর, ঠিক আছে। বা এটাকে বলা হচ্ছে ট্রাফিক লেভেল। এটাকে পুষ্টি স্তর বা খাদ্য স্তরকে ইংরেজিতে বলা হচ্ছে ট্রাফিক লেভেল, ট্রাফিক লেভেল, ট্রাফিক লেভেল, ঠিক আছে। ট্রাফিক লেভেল, পুষ্টি স্তর বা খাদ্য স্তরকে ইংরেজিতে বলা হচ্ছে ট্রাফিক লেভেল। এবার যেটা ইম্পর্টেন্ট কোশ্চেন্স আছে যে পুষ্টি স্তর বা খাদ্য স্তর থেকে এই যে উৎপাদক থেকে এই যে ঘাসটা এর কত আছে, 100% কিন্তু এখানে শক্তি আছে। এই ঘাসটা যখন ঘাস ফড়িং, খরগোশ, হরিণ খেয়ে নিচ্ছে তখন তার কাছে যখন সে ঘাসটা এই যে হরিণ হতে পারে বা ঘাস ফড়িং, খরগোশ যখন এই ঘাসটাকে খেয়ে নিচ্ছে তখন তার শরীরে কিন্তু 10% শক্তি প্রবাহিত হচ্ছে। আবার শিয়াল বা ব্যাঙ যখন এই হরিণ বা খরগোশ ঘাস ফড়িংকে খাচ্ছে তখন কি হচ্ছে, তার মধ্যে আবার 10% শক্তি কিন্তু প্রবাহিত হচ্ছে, ঠিক আছে। তো এইভাবে পরপর কিন্তু 10% শক্তি কিন্তু একের পর এক শক্তি কিন্তু পরবর্তী স্তরে প্রবাহিত হয়, মানে 10% করে শক্তি কিন্তু পরবর্তী স্তরে কিন্তু প্রবাহিত হয়। তো 100% এর মধ্যে থাকলো, তারপরে 10% এখানে গেলো, আবার 10%-এর মধ্যে ধরো এখানে 100% রয়েছে, সেখানে 100%-এর মধ্যে 10% এখানে গেল, মানে অর্ধেক অর্ধেক করে শক্তি, মানে মাত্র 10% শক্তি কিন্তু আমাকে যে খাবে তার মধ্যে 10% শক্তি তার শরীরে যাবে। তো সেটাই। তো এখানে যদি আসে যে পুষ্টিচক্র বা পুষ্টি স্তর বা খাদ্য স্তরের পরবর্তী স্তরে কত পার্সেন্ট শক্তি প্রবাহিত হয়, তাহলে সেটা হচ্ছে 10% শক্তি কিন্তু প্রবাহিত হয়। অনেকগুলো অপশন থাকবে 20, 30, 50, তাহলে কত, এটা হচ্ছে 10% শক্তি কিন্তু পরবর্তী স্তরে প্রবাহিত হয়। তাহলে এটা হচ্ছে 2 নাম্বার কোশ্চেন। 3 নাম্বার কোশ্চেনটা মোস্ট ইম্পর্টেন্ট, যে এই যে পুষ্টি স্তরের যে মেইন যে জিনিসটা রয়েছে, পুষ্টি স্তর যে একটা রয়েছে, পুষ্টি স্তর বা খাদ্য স্তরের সবচেয়ে নিচু থেকে অবস্থান করছে সবুজ ঘাস বা সবুজ উদ্ভিদ। তো এই সবুজ উদ্ভিদ সেই
যদি আসে যে তৃণভূমি বাস্তুতন্ত্রের সবচেয়ে নিচে কে অবস্থান করছে, তাহলে সেটা হবে কি সবুজ উদ্ভিদ। এই সবুজ উদ্ভিদকে যদি বলা হয় যে এটাকে কিন্তু কি বলা হচ্ছে, পর্যন্ত ভিডিওটা করেছিলাম, ভিডিওটা কেটে গেছে। এখন আবার দেখো এই যে একটা কি, এটা হচ্ছে পুষ্টি চক্র বা খাদ্য চক্র। এই পুষ্টি চক্র বা খাদ্য স্তরের সবচেয়ে নিচে কি আছে, সবচেয়ে নিচে আছে সবুজ উদ্ভিদ, তাই না? সবচেয়ে নিচে আছে সবুজ উদ্ভিদ। এই সবুজ উদ্ভিদ সবচেয়ে নিচে আছে কি সবুজ উদ্ভিদ। তো সবুজ উদ্ভিদ হচ্ছে পুষ্টি চক্র বা খাদ্য চক্রের বা পুষ্টি স্তর বা খাদ্য স্তরের সবচেয়ে নিচে আছে কি সবুজ উদ্ভিদ। এই সবুজ উদ্ভিদ রূপান্তক নামে পরিচিত, রূপান্তক নামে পরিচিত, রূপান্তক। তাহলে যদি প্রশ্ন আসে পরীক্ষায় যে পুষ্টি স্তর বা খাদ্য স্তরের রূপান্তক নামে কারা পরিচিত, তাহলে সেটা হচ্ছে সবুজ উদ্ভিদ। এই যে পুষ্টি স্তর বা খাদ্য স্তর যে রয়েছে, সেই পুষ্টি স্তর বা খাদ্য স্তর 4 থেকে 5টি কিন্তু থাকবে, 1 2 3 4 5, 5টা। তো এই যে খাদ্য স্তর বা পুষ্টি স্তরের সংখ্যা কটি হবে, 4 থেকে 5টি। 4 থেকে 5টি হচ্ছে খাদ্য বা পুষ্টি স্তরের সংখ্যা। ঠিক আছে, তাহলে যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে খাদ্য স্তর বা পুষ্টি স্তরের সংখ্যা কত, সেটা হচ্ছে 4 থেকে 5টা সংখ্যা। ঠিক আছে, 4টা থেকে 5টা স্তর থাকবে। এইভাবে এখান থেকে যে মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন্সগুলো সেগুলো আমি তোমাদেরকে বলে দিলাম। এখন আমি তোমাদের আর বেশ কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন্স বলবো। প্রথম যেটা কোশ্চেন্স রয়েছে সেটা হচ্ছে ডেট্রিটাস, ডেট্রিভোর এবং ক্যাভেঞ্জার। ডেট্রিটাস, 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 তোমরা স্ক্রিনে লেখাটা দেখতে পাবে, সেই লেখাটা লিখেই কিন্তু ডেট্রিটাস বিষয়টা কি লিখে নেবে। ঠিক আছে, তো ডেট্রিটাস যেটা রয়েছে, ডেট্রিটাস মানে হচ্ছে যে অজৈব যে সমস্ত পদার্থ রয়েছে, যার যে সমস্ত প্লাস্টিক হতে পারে বা কোনো রকম নোংরা ধরো কোনো রকম প্লাস্টিক যেটা বিশ্লেষিত হয়ে সেটা হচ্ছে মাটিতে মিশে যায়, সেই সমস্ত পদার্থগুলি কে বলা হচ্ছে ডেট্রিটাস। তাহলে ডেট্রিটাস হচ্ছে অর্ধ বিশ্লেষিত মানে হচ্ছে পুরোপুরি বিশ্লেষিত না হয়ে মাটিতে মিশে যায় না, সেই সমস্ত পদার্থগুলোকে বলা হচ্ছে ডেট্রিটাস। তাহলে অর্ধ বিশ্লেষিত পদার্থকে কি বলা হয়, সেটা হচ্ছে ডেট্রিটাস বলা হয়। এই ডেট্রিটাস মানে অর্ধ বিশ্লিষ্ট যে সমস্ত পদার্থগুলো রয়েছে, যেগুলো হচ্ছে সরাসরি মাটিতে মিশে যায় না, ঠিক আছে, কয়েক সময় লাগে, তো সেই সমস্ত পদার্থগুলো থেকে যারা খাদ্যটা সংগ্রহ করে, আমরা যদি শহরের দিকে যাই, সেই শহরে কিন্তু প্রচুর পরিমাণে যে সময় অনেক কিছু জিনিস কিন্তু সেই নদীর ধারে কিন্তু নদীর তীরেই কিন্তু ফেলা হয়, তো সেই সমস্ত জিনিসকে বলা হচ্ছে কিন্তু ডেট্রিটাস। এবং সেই যে নোংরা যে সমস্তগুলো রয়েছে, সেই সমস্ত নোংরা আবর্জনা থেকে কিন্তু প্রচুর পরিমাণে ছোট ছোট পোকা কিন্তু পাওয়া যায়, তো সেই পোকাগুলোকে বলা হচ্ছে ডেট্রিভোর। মানে সেই অজৈব পদার্থগুলো থেকে যারা খাদ্যটা সংগ্রহ করছে তাদেরকে বলা হচ্ছে কি ডেট্রিভোর। জিনিসটা ক্লিয়ার? ডেট্রিভোর আর ডেট্রিটাস সেটাকে বলা হচ্ছে ডেট্রিভোর। ডেট্রিভোর, তাহলে ডেট্রিভোর জিনিসটা কি? ডেট্রিভোর জিনিসটা হচ্ছে সেই ময়লা আবর্জনা থেকে যারা খাদ্যটা সংগ্রহ করছে তাদেরকে বলা হচ্ছে ডেট্রিভোর। আবার আরেকটা ইম্পর্টেন্ট কোশ্চেন্স রয়েছে, যেটা হচ্ছে কি ক্যাভেঞ্জার। তাহলে এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, আরেকটা ইম্পর্টেন্ট কোশ্চেন হচ্ছে ক্যাভেঞ্জার। ক্যাভেঞ্জার কাক হবে, ক্যাভেঞ্জার, পিঁপড়ে, এছাড়া মাছি, তাহলে ক্যাভেঞ্জার কি? ক্যাভেঞ্জার হচ্ছে যে সমস্ত পরিত্যক্ত নোংরা, ঠিক আছে, পরিত্যক্ত যে সমস্ত জিনিসগুলো রয়েছে, যে সমস্ত আবর্জনাগুলো রয়েছে, সেই আবর্জনা থেকে যারা পুষ্টি বা খাদ্য সংগ্রহ করে তাদেরকে বলা হচ্ছে ক্যাভেঞ্জার। তো ক্যাভেঞ্জার কারা? যদি প্রশ্ন আসে যে সমস্ত নোংরা পরিত্যক্ত আবর্জনা থেকে যারা পুষ্টি সংগ্রহ করে তাদেরকে কি বলা হয়, অনেকগুলো অপশান দিল, ডেট্রিটাস, ডেট্রিভোর, তারপরে রয়েছে খাদ্য শৃঙ্খল, আবার রয়েছে ক্যাভেঞ্জার। তাহলে উত্তরটা কী হবে? ক্যাভেঞ্জার। কারা কারা?
কাক, পিঁপড়ে, মাছি, শকুন এরা হচ্ছে স্ক্যাভেঞ্জারের অন্তর্গত, কারণ এরা নোংরা পরিত্যক্ত যে সমস্ত আবর্জনা রয়েছে সেখান থেকে এরা পুষ্টি বা খাদ্য সংগ্রহ করে, তাই এরা স্ক্যাভেঞ্জারের অন্তর্গত। আমরা মোস্ট ইম্পর্টেন্ট কয়েকটা কোশ্চেন্স নিয়ে আলোচনা করব। দেখো সেই কোশ্চেন্সটা কি আমরা এতক্ষণ পর্যন্ত দেখলাম, এটা হচ্ছে খাদ্যস্তর বা পুষ্টিস্তর। এই খাদ্যস্তর বা পুষ্টিস্তর থেকে এই স্তর থেকে এই স্তরে 10% শক্তি আমরা জানি সেই প্রাণীর মধ্যে কিন্তু প্রবাহিত হচ্ছে, সেই জীবের মধ্যে প্রবাহিত হচ্ছে। তো যে জীবের মধ্যে এটা প্রবাহিত হলো সেই সূত্রটাকে, এই যে 10% প্রবাহিত হলো, এটাকেই বলা হচ্ছে 10% সূত্র। 10% সূত্র, সেটাকেই বলা হচ্ছে 10% সূত্র। এই যে 10% মানে কি? 10% মানে হচ্ছে সেই প্রথম খাদক থেকে বা উৎপাদক থেকে খাদক স্তরে 10% বা প্রাথমিক খাদক থেকে তোমাদের আসতে চলেছে, এবং যাদের ভূগোল বিষয়টা রয়েছে এবং যারা ক্লাস 12 উচ্চ মাধ্যমিকের 3rd সেমিস্টার দেবেন। প্রশ্নটা দেখো, যে এখানে যদি তোমাদের প্রশ্নটা বলে যে এই যে ছবিটা আছে, এই ওপরে উল্লেখিত ছবিটির মাধ্যমে দেখো এখানে কয়টি খাদ্য শৃঙ্খল আছে, এরা যদি তোমাদেরকে নির্ধারণ করতে বলে তাহলে এটা তুমি কিভাবে করবে? অপশন আছে কি 4টি, 5টি, 6টি। তাহলে এখানের উত্তরটা মেনলি কিভাবে হবে? তোমরা উত্তরটা বার করতে পারবে কিনা অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। তার আগে আমি তোমাদের একটা টেকনিক দিচ্ছি, যে এখানে কয়টা শৃঙ্খল রয়েছে, কয়টা স্তর রয়েছে, কয়টা খাদ্য শৃঙ্খল রয়েছে, সেটা তোমাদেরকে বার করতে বলেছে। তো তোমরা কি করবে খুব সহজে, হচ্ছে এখানে নিচে কি আছে, নিচে সব থেকে নিচে কার আছে? উদ্ভিদ। খাদ্য শৃঙ্খলের সবচেয়ে নিচে আছে কি? উদ্ভিদ, তাই না? উদ্ভিদ আছে। তারপরে দ্বিতীয় স্তরে কি আছে? দ্বিতীয় স্তরে মানে বুঝতে হবে উদ্ভিদকে কে খায়। উদ্ভিদকে হচ্ছে খরগোশ, উদ্ভিদকে খরগোশ, তারপরে কে খায়? খরগোশ। উদ্ভিদকে কে খায় আবার? গঙ্গা ফড়িং। তা লিখে নাও গঙ্গা ফড়িং। আবার কি? গঙ্গা ফড়িং। আবার কে খায় উদ্ভিদকে? ইঁদুর। তাহলে বোঝা গেল উদ্ভিদ আমাদের হয়ে গেছে, এখানে খরগোশ হয়ে গেছে, গঙ্গা ফড়িং হয়ে গেছে, আবার কি? ইঁদুর খায়। এবার এই খরগোশ, গঙ্গা ফড়িং আর ইঁদুর কে কে খায়? খরগোশ, গঙ্গা ফড়িং আর ইঁদুরকে কে খায় দেখতে হবে। এই খরগোশ আর গঙ্গা ফড়িং, তাহলে এতক্ষণ পর্যন্ত আমরা দেখতে পেলাম কি খরগোশ, গঙ্গা ফড়িং, ইঁদুর এরা কি খায়? উদ্ভিদকে খায়। এবার দেখতে হবে খরগোশ, গঙ্গা ফড়িং আর ইঁদুরকে কে খায়। এই খরগোশ, গঙ্গা ফড়িং আর ইঁদুরকে কে খায়? ইঁদুরকে খায় হচ্ছে মেনলি ব্যাং আর গিরগিটি, এগুলোকে হচ্ছে খায়। ব্যাং আর গিরগিটি। এই ব্যাং আর গিরগিটি এগুলোকে খায় হচ্ছে, ব্যাং আর গিরগিটি হচ্ছে গঙ্গা ফড়িংকে খায়, ঠিক আছে? এরা হচ্ছে খায়। তারপরের স্তরটার নাম কি? তারপরে এই ব্যাং আর গিরগিটিকে কে খায়? ব্যাং আর গিরগিটিকে খায় হচ্ছে কি? সাপ খায়। ব্যাং আর গিরগিটিকে হচ্ছে সাপ খায়। এই ব্যাং আর গিরগিটিকে যখন সাপ খেলো, তখন এই সাপকে কে খায়? বাজ পাখি। পর্যন্ত আমরা দেখলাম যে উদ্ভিদ হচ্ছে সাজালাম, উদ্ভিদ খরগোশ, গঙ্গা ফড়িং, আবার ইঁদুরকে খায়, এটা সাজালাম। এটাকে খায় আবার ব্যাং আর গিরগিটি। তাহলে ব্যাং আর গিরগিটি হয়ে গেল। তারপরে ব্যাং আর গিরগিটিকে খায় সাপ খায়, হয়ে গেছে সাপ হয়ে গেছে। তারপরে সাপকে খায় বাজ পাখি। তাহলে এখন আমাদেরকে গুনতে হবে যে এখানে মেনলি কয়টা খাদ্য শৃঙ্খল আছে। 1টা, 2টা, 3টা, 4টা, 5টা। তাহলে উত্তর। তাহলে এতক্ষণ পর্যন্ত তোমরা যারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছো তারা অলরেডি বুঝতে পেরেছো যে কিভাবে এই চ্যাপ্টারটা আমরা সুন্দর করে বুঝে প্রথম থেকে কনসেপ্ট ক্লিয়ার করে চ্যাপ্টারটা আমরা শেষ করলাম।